কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, কখনো কোনো মেয়ের সাথে এই রকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করেও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ছোটবেলা থেকেই অপমানিত হয়ে আসছি। বাবা মা মারা গেছে তখন আমি অনেক ছোট। তারপর থেকেই এতিমখানায় বড় হয়েছি। এইচএসসি পর্যন্ত সেখান থেকে পড়ালেখা করেছিলাম। কিন্তু যখন আমার বয়স 18 হলো, তারপর তারা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে এখন থেকে আমি আর এখানে থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পর বুঝেছি জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কত কঠিন। কলেজে ভালো রেজাল্ট করেছি বিধায় এই কলেজে অনার্সে চান্স পেয়েছি। আমি পারভেজ, আর এই দুনিয়ায় আমি শুধু একা, কেউ নেই আমার। কলেজে গেট দিয়ে ঢুকে সামনে যাইতেছি, তখনই কেউ একজন ডাক দিল। সামনে যাওয়ার পর বলল, কলেজে নতুন নাকি? জি ভাইয়া নতুন। নাম কি? পারভেজ। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বিয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি। এখন থেকে দিবে। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই খামটা নাও। আর ওই যে দেখতেছো যে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া দিব। তারপর মেয়েটাকে খাম দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ওই ছেলেগুলো আর ওই মেয়েটাও ক্লাসে আসছে। তার মানে ছেলেগুলো আমার সিনিয়র নয়। স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজকে তেমন আর ক্লাস হয়নি। কলেজ থেকে বের হব, তখনই দেখলাম ওই ছেলেগুলো আড্ডা দিচ্ছে আর বলতে লাগলো, সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। ছেলেটাকে দিয়ে অনেক মজা পেয়েছি। তাজা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। কালকে আবার নতুন কিছু দিতে হবে, ওকে? এই বলে সবাই হাসতে লাগলো। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম এদের থেকে যতই দূরে থাকবো ততই ভালো। যাই হোক, এক রুমের বাসা ভাড়া করেছিলাম, আর এতিমখানা থেকে একটা হোটেলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। 3টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারি নাই। হোটেলে পৌঁছানোর পর ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটি পড়ুয়া ছেলেদের কাজ দিতে নেই। প্রথম দিনেই দেরি? সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খাই। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আবার সেই ছেলেটা সাকিব ডাক দিল। তোকে না বলেছিলাম আমাদের সালাম দিতে? সালাম কেন দিব? আমরা তো একসাথেই পড়ি। তোরে তো। তখনই একজন স্যার চলে আসলো। কি হচ্ছে কি এখানে? যাও ক্লাসে যাও। তারপর ক্লাসে চলে আসলাম। ক্লাসটা শেষ করে যখনই বাইরে আসবো তখনই একটা ছেলে আমাকে ধাক্কা দিল। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি ইচ্ছে করে করিনি, কে যেন আমাকে ধাক্কা দিয়েছে। অন্যায় করে আবার মিথ্যা কথা বলিস? প্রথম দিন আমাকে লাভ স্টোরি দিলি, আজকে আবার জড়িয়ে ধরেছিস। তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। এই বলে মেয়েটা চলে গেল। তখনই সাকিব বলল, কিরে, কেমন দিলাম? এখন থেকে সব সময় আমাকে সালাম দিবি।
কিছু বললাম না, জানি এদের কিছু বলে লাভ হবে না। চলে আসলাম সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটছি। আমি কি শুধু সবার কাছে অবহেলিত হয়ে থাকবো? বাইরের পৃথিবীটা যে কত কষ্টের তা এখন বুঝতে পারছি। বাসায় চলে আসলাম। আজকে আর ঘুমালাম না, ঠিক টাইমেই হোটেলে চলে আসছি। তখনই ম্যানেজার এসে বলল, পারভেজ, এই খাবারগুলো ওই টেবিলে দিয়ে এসো। আচ্ছা স্যার। খাবার দিতে গেলাম, তখনই একজন বলল, এতক্ষণ লাগে খাবার দিতে? সে কখন থেকে অপেক্ষা করছি। ঠিক টাইমেই তো দিলাম স্যার। আবার মুখে মুখে কথা, যাও এখান থেকে। চলে আসলাম ওখান থেকে, ঠিক টাইমে খাবার দিলাম। তারপরে বলে যে দেরি হয়েছে। হোটেলের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ার পর ঘুমোতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের লক্ষ্য কি? এই দুনিয়ায় তো আমার কেউ নেই, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো বন্ধু। আমার সাথে তো কেউ ভালো ব্যবহার করে না। জানি না এই অবহেলিত জীবনের সমাপ্তি কখন ঘটবে। আমি মরে গেলে আমার লাশ দাফন করার জন্য কেউ থাকবে না। এসব ভাবছি আর দু চোখ বেয়ে পানি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে আসলাম। ক্লাসে বসে আছি, সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি পিছনের বেঞ্চে বসে আছি। কারণ হলো আমি তাদের মতো নই। হঠাৎ করে সাকিব বলল, কিরে, তুই প্রতিদিন একই শার্ট পরে কলেজ আসিস কেন? কলেজের মানবতার দেওয়াল থেকে কিছু কাপড় নিস, ওগুলো তোর পরনের কাপড় থেকেও ভালো। এটা বলার পরই সবাই হাসতে লাগলো, আর আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। ক্লাস শেষ করে কলেজ ক্যান্টিনে আসলাম। খুবই ক্ষুধা লাগছিল, তাই কিছু খেতে গেলাম। একটা চেয়ারে বসে সিঙ্গারা খাচ্ছি, তখনই সাকিব আর ওর বন্ধুরা আসলো। তারা সবাই আমার পাশে থাকা চেয়ারে বসলো। ওই মামা, সিঙ্গারা দাও তো। তারা সবাই আমার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাওয়ার পর আমাকে দেখিয়ে বলল, এই মামা, সিঙ্গারা টাকা ও দেবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তারা চলে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হলো। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। ভাবছি আজকে দুপুরে না খেয়ে থাকতে হবে। আমার মতো ছেলের না খেয়ে থাকলে কারো যায় আসে না। বাসায় বসে এসব ভাবছি, তখনই পাশের বাসার এক বড় ভাই এসে বলল, পারভেজ, তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ ভাই। তুমি কি রক্ত দিতে পারবে? জি ভাই, পারবো। তারপর বড় ভাইয়ের সাথে হাসপাতালে গেলাম রক্ত দিতে। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বেডে শুয়ে বিশ্রাম নিলাম। দুপুরে আর না খেয়ে থাকতে হয়নি, অনেক কিছু খেতে দিয়েছিল আমাকে। সেখান থেকে আর বাসায় গেলাম না, ওখান থেকেই হোটেলে চলে গেলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, জানি না আজকে গেলে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পরই ম্যানেজার বলল, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তোমাকে বলেছিলাম না যে দেরি করবে না? সরি স্যার। এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজ করো। কাজ শেষ করে বাসায় আসলাম। শরীরটা খুবই খারাপ লাগছে, তাই আজকে আর পড়তে বসলাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওদের ওখানে গিয়ে দেখলাম ওরা সবাই সিগারেট খাচ্ছে। আমি আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই বললাম, যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন। আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। আমার কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। তারপর সাকিব বলল, তোকে তো আজকে এত সহজে ছাড়ছি না। তুই এখন আসমাকে গিয়ে প্রপোজ করবি, তা না হলে তোকে সিগারেট খাওয়াবো। আসমাকে? এখন আসমাকে চেনো না? যার কাছে তুই থাপ্পড় খাইলি সে হলো আসমা। আমি এটা করতে পারবো না। তাহলে তোকে জোর করে সিগারেট খাওয়াবো, তাও আবার অন্য স্টাইলে। এই গাঁজাগুলো সিগারেটের ভিতর ভর, তারপর ওকে জোর করে খাওয়াবো। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তাহলে যা, আসমাকে প্রপোজ কর। বাধ্য হয়ে প্রপোজ করতে গেলাম। আসমার সামনে গিয়ে মাথা নিচু করে আসমাকে প্রপোজ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে প্রপোজ করেছিস? তোকে বলেছিলাম না
আর কখনো আমার সামনে আসবি না। তারপর আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। স্যার আমাকে অনেক বিরক্ত করছে। তুমি আসমাকে বিরক্ত কেন করছো? তোমাদের মতো ছেলেদের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। স্যার আমাকে অনেক বিরক্ত করছে। তুমি আসমাকে বিরক্ত কেন করছো? তোমাদের মতো ছেলেদের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। আমি প্রিন্সিপালের পায়ে ধরে বলতে লাগলাম, স্যার দয়া করে আমাকে বহিষ্কার করবেন না, আমি আর কখনো এমনটা করব না। যদি আর কখনো তোমার নামে অভিযোগ আসে তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না। যাও এখন। তারপর সেখান থেকে চলে আসলাম। ভাবছি আমার সাথেই কেন এমন হয়, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তারপরও তারা কেন আমার পিছনে পড়ে আছে। দোস্ত, ছেলেটার সাথে কিন্তু প্রতিদিন সেই মজা হয়। যা বলেছিস, কালকে আবার ওকে নতুনভাবে চাপ দেবো। আসমাকে দিয়ে ওকে প্রতিদিন মার খাওয়াবো। এই বলে সবাই হাসতে লাগলো। এটা আবার আসমা শুনেছে। ওই ছেলেটার কোনো দোষ নেই, আর আমি শুধুই ওই ছেলেটাকে ভুল বুঝলাম। কালকে কলেজে আসলে সরি বলতে হবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, কালকে কলেজে গেলে তো আবার সাকিব আমার সাথে ওই রকম করবে। মনে হয় না আর ওই কলেজে বেশি দিন থাকতে পারবো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পরই আসমা ডাক দিল। সরি। কেন? তোমার কোনো দোষ ছিল না, তারপরও আমি তোমাকে অনেক অপমান করেছি। গতকালকে আমি সাকিবের কাছ থেকে সব শুনেছি। আমাকে মাফ করে দাও, আমি সত্যি খুব দুঃখিত। তোমার তো কোনো দোষ নেই, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটাই করতো। আচ্ছা তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার নাম কি? পারভেজ শেখ। তোমার? আসমা আক্তার আনিকা। আজকে থেকে তাহলে আমরা বন্ধু। না। কেন? তার মানে তুমি আমাকে মাফ করতে পারো নাই? দেখো, তুমি বড়লোক বাবার মেয়ে আর আমি রাস্তার ছেলে, তোমার সাথে আমার বন্ধুত্ব করা ঠিক হবে না। আর কখনো এই কথা বলবে না। তুমি যেমনই হও না কেন, তারপরও তুমি আমার বন্ধু। তারপরও আর কোনো কথা বলবি না। এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা, চেষ্টা করব। তারপর ক্লাসে চলে গেলাম। প্রথমবার আমি সামনের বেঞ্চে বসলাম, তাও আবার আসমার সাথে। ক্লাস শেষ করে আসমার সাথে ক্যাম্পাসে বসে আছি। তোর মোবাইল নাম্বার দে। আমি ফোন চালাই না। মানে তোর কি কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে হয় না? না। কেন? আমার কেউ নেই। কেউ নেই মানে? এই দুনিয়ায় আমার আপনজন বলতে কেউ নেই। আমি এতিম। আর কখনো নিজেকে এতিম বলবি না। আজকে থেকে আমি তোর আপনজন। আয় এখন আমার সাথে। কোথায়? আসলেই দেখতে পাবি। তারপর আসমা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গিয়ে একটা মোবাইল কিনে দিল। আমার সব কথা শুনে করুণা করতেছেন আমাকে। দিব একটা থাপ্পড়। এত বেশি বুঝিস কেন? তোরে এই মোবাইল দিয়েছি আমার সাথে কথা বলার জন্য। এখন চলো। কোথায়? চল। তারপর আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। দুপুরে একটা রেস্টুরেন্টে খেলাম। খাওয়ার পর আসমাকে বললাম, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি? কাজে যাব। মানে? আমি একটা হোটেলে চাকরি করি, 2টা থেকে রাত 10টা পর্যন্ত। চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তারপর আসমা আমাকে ওর গাড়িতে করে আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর পড়তে বসলাম। তখনই আসমা ফোন দিল। কি করিস? এইমাত্র বাসায় আসলাম, এখন পড়তেছি। ভালো। তা কিছু খেয়েছিস? হ্যাঁ, হোটেল থেকে খেয়ে এসেছি। তুই? এই মাত্রই খেলাম। ভালো। আচ্ছা তাহলে পর, কালকে কলেজে কথা হবে। আচ্ছা।
পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওই ফকিন্নি, এদিকে আয়। জি ভাইয়া, আসছি। কোথা থেকে যেন আসমা এসে বলল, ও যাবে না। তা তুই বলার কে? আমি ওর বন্ধু। আর আজকে থেকে তোরা ওকে আর কোনো বিরক্ত করবি না। তোরা এতদিন ওর সাথে যা করেছিস তার সবই আমি জানি। আর যদি কখনো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস তাহলে প্রিন্সিপালের কাছে বলে তোকে কলেজ ছাড়া করাবো। এই বলে আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তোর সাথে যে ওরা এত খারাপ ব্যবহার করে তুই কি ওদের কিছু বলিস না? কি বলবো, সবই আমার কপালের দোষ। সবাই আমার সাথে ওই রকম করে। আজ থেকে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই তার প্রতিবাদ করবি। তারপর রুমে আসলাম। একটা ক্লাস করার পরই আসমা বলল, চল, কোথায়? ক্লাস করবি না? আজকে আর ক্লাস করব না। এখন তুই আর আমি ঘুরতে যাব। তারপর আসমা আমাকে নিয়ে নদীর পাড়ে একটা পার্কে ঘুরতে গেল। একটা বেঞ্চের উপর দুজনে বসে আছি। হালকা বাতাস বইছে, খুবই ভালো লাগতেছে। হঠাৎই আসমা আমাকে বলল, আচ্ছা, তুই কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কখনো এটা নিয়ে ভাবিনি। কেন? কিভাবে বেঁচে থাকবো তার ঠিক নাই, আবার প্রেমে পড়বো? তুই কি কারো প্রেমে পড়েছিস? অল্প অল্প। বুঝলাম না। বুঝতে হবে না, এখন চল ফুচকা খাবো। তারপর আসমা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। ফুচকা খাওয়ার পর আসমা আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষে রাতে বাসায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, জীবনে প্রথমবার মনে হলো আমি একা নই। প্রথমবার মনে হলো কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। যতক্ষণ আসমার সাথে ছিলাম ততক্ষণ মনেই হয়নি যে এই দুনিয়ায় আমার কেউ নেই। জানি না আসমা আমাকে কি ভাববে, কিন্তু আমি চাই ও এভাবেই সব সময় আমার সাথে থাকুক। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আসমার কলে ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আসমা বলল, তোর চোখ লাল কেন? রাতে ঠিকভাবে ঘুম হয়নি। কেন? এমনি। আচ্ছা, যাই হোক, আজকে তোকে হোটেলে যেতে হবে না। কেন? আজকে আমার জন্মদিন। সন্ধ্যায় বাসায় পার্টি আছে, আর তুই সেখানে অবশ্যই আসবি। শুভ জন্মদিন, কিন্তু আমি না গেলে হয় না? আমি একটা এতিম ছেলে, আমার ভালো কোনো জামা কাপড় নেই। আর সব থেকে বড় কথা হলো আমার পরিচয় দেওয়ার মতো পরিচয় নেই। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? কি বললি তুই? কেন? আসলে কি হবে? আর তুই আমার বন্ধু, এটাই তোর পরিচয়। আমি সত্যি বলছি, আসলে সেখানে কত বড় বড় লোক থাকবে, আর আমি সামান্য একটা হোটেলে কাজ করা এতিম ছেলে। তুই অনেক কথা শুনবি, সবাই বলবে আমার মতো একটা ছেলে কি করে তোর বন্ধু হলো। সবাই কি বললো তা আমি পরোয়া করি না। তুই যদি আমাকে তোর বন্ধু মনে করিস তাহলে অবশ্যই আসবি। আর এভাবে খালি খালি জন্মদিনের শুভেচ্ছা জানালে হবে না। আমার গিফট কই? ইয়ে মানে গিফট? গিফটের কথা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, নিয়ে আসবো। এই, আমি খুবই দুঃখিত। আমি তো মজা করছিলাম। তোর কোনো গিফট আনতে হবে না। তুই আসলেই আমি খুশি। না, তা কি করে হয়? সেখানে সবাই তো গিফট নিয়ে আসবে। সবাই আর তুই এক না। তোর কাছে আমার কোনো গিফট চাই না। আমার কাছে তুই আমার জন্য গিফট। তোর সাথে সময় কাটানোর পর যে ভালো লাগা কাজ করে তা আমার জীবনে আর কখনো হয়েছে কিনা জানি না। তোর কোনো গিফট আনতে হবে না, শুধু তুই আসলেই আমি অনেক খুশি হব। আচ্ছা, দেখা যাবে, এখন চল। তারপর ক্লাসে গেলাম। আজকে আসমা কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে গেল। আসমা চলে যাওয়ার পর কেমন জানি ভালো লাগছিল না, তাই আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে থাকলাম আমার কি করা উচিত। সেখানে যাওয়া কি ঠিক হবে, না শুধু গিফটটা দিয়ে আসবো? যদি যাই তাহলে আসমা অনেক কথা শুনবে, সেটা আমি নিশ্চিত। আর যদি না যাই তাহলে তো আসমা অনেক কষ্ট পাবে। না,
আমি আসমাকে জেনে শুনে কষ্ট দিতে পারি না। ওই জীবনে প্রথম কোনো ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছিল। আমি আসমাকে কখনো কষ্ট দিতে পারি না, কিন্তু আসমার জন্য কি গিফট কিনবো? যাই কিনি না কেন সেটা ওর জন্মদিনের সব থেকে কম দামি গিফট হবে। অনেক কষ্ট করে 2000 টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো, ভাবছি সেটা পরে পড়াবো। ওই টাকা দিয়ে আসমার জন্য একটা শাড়ি কিনবো। সন্ধ্যার সময় দোকান থেকে একটা শাড়ি কিনে আসমাদের বাসায় গেলাম। গেট দিয়ে ঢুকবো তখনই দারোয়ান এসে বাধা দিল। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিতরে যাব। কে আপনি যে ভিতরে যাবেন? আমি আসমার বন্ধু। দারোয়ান আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ফাইজলামি করেন? আপনি কিভাবে আসমা ম্যাডামের বন্ধু হতে পারেন? সরি পারভেজ, আপনি ওকে ঢুকতে দিলেন না কেন? দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারি নাই। তারপর আসমা আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকেই তো আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় বাড়ির ভিতরে নিয়ে আসলো আমাকে, আর পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যারা এসেছে তারা সবাই অনেক বড় লোক, আর আমাকে দেখে যে কেউই বুঝে যাবে আমি কি রকম ছেলে। সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন জানি লাগছে আমার। এখানে না আসলেই বুঝি ভালো হতো, এসব ভাবতে থাকলাম। তারপর আসমা আমাকে নিয়ে কেক কাটতে গেল। প্রথমে ওর বাবা মা, তারপর আমাকে খাইয়ে দিল। আমি বোকার মতো আসমার দিকে তাকিয়ে আছি, আর বাকিরা সবাই অনেক অবাক হয়েছে, কারণ আমার মতো একটা ছেলেকে আসমা ওর বাবা মায়ের পর কেক খাইয়ে দিল। আমি আসমাকে কিছু বলতেও পারছি না। এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই বাঁচি। খাওয়া দাওয়ার পর আসমা বলল, বাবা মায়ের সাথে কথা বলবি চল। ইয়ে মানে আজকে না বললে হয় না? কেন, কি হয়েছে? আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি এখন বাসায় যাই, পরে একসময় কথা বলবো। আচ্ছা যা, বাসায় গিয়ে ফোন দিস। এই প্যাকেটটা রাখো। কি আছে এতে? খোলার পরই দেখতে পারবি। আচ্ছা, এখনই খুলতেছি। এই না, এখন খুলতে হবে না, পরে খুলিস। পরে খুলবো কেন? কি আছে এতে? সেটা পরে খুললেই দেখতে পারবি। আমি এখন যাই। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আসমা ওর বাবা মায়ের পরই আমাকে কেন কেক খাইয়ে দিল। আমি কল্পনাই করতে পারি নাই যে আসমা আমাকে তখন কেক খাইয়ে দিবে। সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়েছে। আসমার বাবা মা কি ভাববে জানি না। এত কিছু হওয়ার পরও কিভাবে তাদের সাথে কথা বলতাম, তাই তো দেখা না করেই চলে এসেছি। আসমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ও কি শুধুই আমাকে ফ্রেন্ড ভাবে, না অন্য কিছু? ওর সাথে যদি আর কিছুদিন এভাবে থাকি তাহলে আমি তো ওকে ভালোবেসে ফেলবো। এখনই ওর কথা না ভেবে একদিনও থাকতে পারি না। ওই আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার এতটা খেয়াল রাখছে। জীবনের প্রথমবার মনে হয়েছে কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। জানি না ওকে ছাড়া কোনোদিনও থাকতে পারবো কিনা, কিন্তু ও তো আর সবসময় আমার সাথে থাকবে না। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওকে আমার মনের কথা বলে দিব? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমাকে ভুল বুঝবে। তার চেয়ে না বলাই থাক, শুধু বন্ধু হয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। দেখলাম রাতে আসমা অনেকগুলো কল করেছিল। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। এখন আর কল দিলাম না। তারপর ফ্রেশ হয়ে খেয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আসমা আমার আগে চলে এসেছে। আমাকে দেখে রাগী কণ্ঠে বলতে লাগলো, রাতে কই ছিলি? কেন, বাসায় ছিলাম। কতগুলো কল করছি, ধরলি না কেন? আসলে তোদের ওখান থেকে আসার পরপরই ঘুমিয়ে গেছিলাম, আর মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। তোকে বলেছিলাম না গিফট না আনতে, তারপরও কেন আনলি? কেন, পছন্দ হয়নি? দিব এক থাপ্পড়। পছন্দ হবে না কেন? কত সুন্দর একটা শাড়ি, কিন্তু তুই এত টাকা কিভাবে জোগাড় করলি?
এত টাকা কোথায় পেলি? মাত্র 2000 টাকা। তোর জন্মদিনে সব থেকে কম দামি গিফট। টাকা আমার কাছে ছিল। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস। সত্য কথা বল। আসলে একটু একটু করে ওই টাকাগুলো জমিয়েছিলাম। ভেবেছিলাম বাবা মায়ের নামে মিলাদ পড়াবো। এখন ভাবছি মিলাদ পরে পড়াবো। তার মানে ওই টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস? আসমার দু চোখ বেয়ে পানি পড়ছে, আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি? তোর কাছে আমার কোনো গিফট চাই না। আমার কাছে তুই সব থেকে বড় গিফট। চল এখন কোথায়? একটা এতিমখানায় যাব, কেন? তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে। দুঃখিত, এটা আমি করতে পারবো না। কেন? আমি আমার নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো। তো কি হয়েছে? মনে কর আমার টাকাই তোর টাকা। কিছু মনে করিস না, আমার নিজের উপার্জিত টাকা দিয়ে মিলাদ পড়াবো, কারো কাছ থেকে নিয়ে নয়। আর এখন বল, শাড়িটা কেমন লাগছে? অনেক সুন্দর। তা কখনো কি শাড়িটা পরবি? পরবো না কেন? না মানে শাড়িটা তো অনেক কম দামি। তুই তো মনে হয় এত কম দামি জিনিস পরিস না, তাই বললাম। পরিনি তো কি হয়েছে, এখন থেকে পরবো। কালকে বিকালেই শাড়ি পরে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দেখা যাবে, এখন চল। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে হোটেলে আসলাম। ম্যানেজারকে বললাম, স্যার কালকে আমার ছুটি লাগবে। তারপর ম্যানেজার বলল, রোজ রোজ তোমাকে ছুটি দিতে পারবো না। যদি কাজ করতে মন না চায় তাহলে আর আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো ছুটি নিব না, শুধু কালকেই লাস্ট। মনে থাকে যেন কথাটা। কালকের পরে ছুটি নিতে হলে একবারে নিবে। এখন যাও, কাজ করো। রাতে কাজ করে বাসায় এসে কিছুক্ষণ পড়লাম। পড়ার পর ঘুমাতে গেলাম। ভাবতে থাকলাম আসমার কথা। প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি কল্পনাই করতে পারি নাই যে আসমা আমাকে জড়িয়ে ধরবে। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। এখন তো এমন হয়েছে, ওর সাথে কথা না বলে থাকতেই পারি না। যখনই কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তখনই আসমার হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তখন সেই সব অপমান আর গায়ে লাগে না। কালকে বিকালে আসমা আমার দেওয়া শাড়ি পরবে। তাহলে কালকে কি আসমাকে আমার মনের কথা বলে দিব? জানি না ও আমাকে কি ভাববে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আজকে একটু আগে কলেজে চলে আসলাম। গিয়ে দেখি আসমা এখনো আসেনি। কিছুক্ষণ একটা বেঞ্চের উপর বসলাম। এর মধ্যে আসমাও চলে এসেছে। আমার কাছে এসে বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? সবসময় তো আমার পরে আসতি। এমনি আগে চলে এসেছি। আজকে বিকালে যখন ঘুরতে যাব তখন তোকে একটা কথা বলবো। আমিও তোকে কিছু বলবো। কি বলবি? তার সময় হলেই জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। গোসল করে কিছু খেলাম। তারপর একটু ঘুমিয়ে নিলাম। তারপর তৈরি হয়ে নদীর পাড়ে গেলাম আসমার সাথে দেখা করতে। আসমার আসার আগেই আমি সেখানে চলে গেছি। আমি খুবই চিন্তিত। জানি না আসমাকে আমার ভালোবাসার কথা বললে ও কিভাবে নেবে সেটা। যদি ও আমাকে ভালো না বাসে তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। কিন্তু আমি তো আসমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু ও আমাকে কি কথা বলবে? ও কি আমায় ভালোবাসে? এসবই মাথায় ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আসমা চলে এসেছে। আমার দেওয়া শাড়ি পরে এসেছে। খুবই সুন্দর লাগছে ওকে। ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। ও আমার কাছে এসে বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি। আমাকে আজকে নতুন দেখছিস মনে হয়? তা না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। ভাবছি সত্যি কি এটা তুই না অন্য কেউ। আর শাড়িটা পরার জন্য ধন্যবাদ। তাকিয়ে থাকতে হবে না, আর ধন্যবাদও দিতে হবে না। এখন চল কিছুক্ষণ হাঁটি। তারপর আসমার সাথে হাঁটতে থাকলাম। আসমা কথা বলছে আর আমি নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছি আর ওকে দেখছি।
আজকে আসমাকে খুবই সুন্দর লাগছে। ভাবছি এখনই ওকে ভালোবাসার কথা বলবো, কিন্তু তার আগে আসমা বলল, চল ফুচকা খেয়ে আসি। চলো। আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। তারপর দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর নদীর পাড়ের একটা বেঞ্চে দুজনে বসে আছি। আচ্ছা, তুই না আমাকে কিছু বলতে চাইছিলি? তুইও তো কিছু বলতে চাইছিলি। আগে তুই বল, তারপর আমি বলবো। না, আগে তোরটা বলবি। আচ্ছা, আমিই বলবো একটু পরে। দাঁড়া, একজনকে ফোন করে নেই। কোথায়? তাড়াতাড়ি এসো, আমরা সেই কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি? আর কে আসবে? আসলেই দেখতে পাবি। আচ্ছা পারভেজ, মনে কর তুই একজনকে ভালোবাসিস কিন্তু বলতে পারছিস না, কিন্তু হঠাৎ করেই সে যদি তোকে প্রপোজ করে, তাহলে কি করবি? অবশ্যই রাজি হব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে ও কি আমাকে ভালোবাসে? খুবই আগ্রহ নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কাকে ভালোবাসিস তুই? বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, আর তার ভিতরে ও চলে আসবে। বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, আর তার ভিতরে ও চলে আসবে। কে আসবে? আসলেই দেখতে পাবি। তারপর দুজনে মিলে ঝালমুড়ি খেলাম। এর মধ্যে একটা ছেলে এসে আসমাকে বলতে লাগলো, ওই পারভেজ, হ্যাঁ। তারপর ছেলেটা আমাকে বলতে লাগলো, তোমার কথাও যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। তুমি নাকি ওর লাইফে খুবই গুরুত্বপূর্ণ একজন। আমি আসমাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা কে? ও রাব্বি, আর আমি ওকেই ভালোবাসি। আসমার মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই আমার মনে হলো কেউ আমার বুকে চাবুক দিয়ে আঘাত করতেছে। আসমাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। কোনো রকমে চোখের পানি আটকে হাসি মুখে আসমাকে বললাম, কবে থেকে? আগে তো বললি না। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলা হয়নি। আমাদের বাসার পাশেই ওর বাসা। ওই আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ এর আগে কখনোই ও আমার সাথে কথা বলে নাই। আমি শুধু ওকে দূর থেকে দেখতাম। ও প্রপোজ করায় আমি এতটাই অবাক হয়ে গেছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। তারপর ও বলে যে আমাকে সময় নিতে। তারপর আমি আজকে ওকে হ্যাঁ বলে তোর সাথে পরিচয় করিয়ে দিতে আসলাম। হ্যাঁ, খুব ভালো একজন বন্ধু। আমার আসলে একটা কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। তোরা আড্ডা দে। তুই না আজকে হোটেল থেকে ছুটি নিলি? হ্যাঁ, কিন্তু আমাকে এখন এক জায়গায় যেতে হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রাব্বি ভাইয়া চলে এসেছে। আচ্ছা তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। আচ্ছা যা, তাহলে কালকে কলেজে কথা হবে। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছি। বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছিল না। কি করে পারতাম আসমাকে অন্য কারোর সাথে দেখতে? আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ও শুধুই আমাকে ওর একজন ভালো বন্ধু ভাবে। জানি না এরপর কিভাবে আসমার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো। আসমার সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য ভুলেই গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন সবাই অপমান করত তখন অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আসমার মুখটা ভেসে ওঠে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো আসমা এই সময় ফোন দেয়, কিন্তু আজকে তো দিল না। তাই আমি ফোন দিলাম, কিন্তু আসমার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা মনে নেই। এখন হয়তো আসমার কাছে আমার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? আমি তো ওর শুধু বন্ধু, আর রাব্বি তো ওর ভালোবাসা। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আসমা নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে
কল রিসিভ করলাম। কি করিস? শুয়ে আছি, তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ, তুই তো তাড়াতাড়ি চলে আসলি। জানিস তারপর আমরা কত আড্ডা দিয়েছি? আমার কাজ ছিল তাই তো আগে চলে এসেছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা সবকিছুর খবরও রাখে। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। ভালো, আমার খুবই ঘুম পেয়েছে, রাখছি এখন। আচ্ছা। চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয় তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নাই। আগে আসমা ফোন দিলে আমার খোঁজ খবর রাখতো, আর এখন আসমার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আসমা রাব্বির সাথেই অনেক সুখী থাকবে, আমি না হয় আসমার বন্ধু হয়েই সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিক মতো ঘুমাতে পারি নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আসমা এখনো আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল কিন্তু আসমা এখনো এলো না, তাই ফোন দিলাম আসমাকে। কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আসমার সাথে কথা বললাম, তখন তো বললো না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাবার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কেন যে আসমার সাথে পরিচয় হলো, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। জীবনে সব কিছুতেই তো অবহেলিত হয়ে এসেছি, ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? এসব ভাবছি আর হাঁটছি, তখনই দেখলাম আসমা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আসমা ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদেরকে ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে গেলাম। আসমাকে অন্য কারোর সাথে দেখলেই খুবই খারাপ লাগে। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেল এসে কাজ করতেছিলাম। আজকে কেন জানি কাজ করতেও ভালো লাগছিল না। অন্য মনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানতা বশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করে। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে এসেছে। কি হয়েছে এখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। পারভেজ, তুমি আমার সাথে এসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল, তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছা নেই? মাঝে মাঝে ছুটি নাও, সময় মতো আসো না। তার উপর আবার আজকে যে ঘটনা ঘটালে, এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব নয়। স্যার দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কথা দিচ্ছি এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দিব না। মাফ করতে পারি এক শর্তে, এখন গিয়ে ওই মেয়েটার কাছে সরি বলবে। সে যদি মাফ করে তাহলেই তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। দিলাম মাফ করে, এখন যা। হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি দুনিয়াটা বড় অদ্ভুত। অপরাধ না করেও মাপ চাইতে হলো। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামার দামও অনেক বেশি। আসমাকে কল দিলাম কিন্তু ওয়েটিং। অনেকবার কল দিলাম কিন্তু ওয়েটিং। বিছানায় শুয়ে আছি, ভাবছি আসমা হয়তো কল দিবে, কিন্তু অনেক সময় হয়ে গেল কিন্তু কল দিল না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবার আমাকে কল দিতেও পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়েই থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। আসমা আমাকে একটিবারও কল করেনি, হয়তো ওর কাছে এখন রাব্বি সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না। তারপরও পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছু খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি আসমা এখনো আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপর বসে
সময় কাটালাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আসমা আসলো। এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকাল অনেক রাত পর্যন্ত রাব্বির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাব্বির সাথে কথা বলে ঘুমিয়ে গেছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে? আচ্ছা, বিকালে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না। হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ ডেমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আসমার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নাই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবে না। ঠিক সময়ে হোটেলে চলে আসলাম। তারপর নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময়ে আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও কেন জানি অনেক আনন্দ পাচ্ছি। হয়তো আসমার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেকদিন পর আসমার সাথে আড্ডা দিব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর ভাবছি আসমাকে একটা ফোন দিব। যেই বাবা সেই কাজ, আসমাকে ফোন দিলাম, কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, তাও ওয়েটিং। তোর মুডটাই খারাপ হয়ে গেল। আরে, আমি এত চিন্তা করছি কেন? কালকে তো আসমার সাথে কথা হবেই, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম আসমা এখনো আসেনি। আগে আসমা সব সময় আমার আগেই কলেজে আসতো। ইদানিং দেখছি আসমা কলেজে খুবই লেট করে আসে। হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইলাম। কিছুক্ষণ পর আসমা আসলো। কিরে, এভাবে বেঞ্চের উপর বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা না। এখন চল নদীর পাড়ে যাই। চল। তারপর আমি আর আসমা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছি। হঠাৎ আসমা কার যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে আসমা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে, আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আসমা কথা বলছে, আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগতেছে। আসমা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তোকে ঘুরতে যাওয়ার কথা বলিনি, ও নিজেই তো আমাকে বলেছে। ওরা দুজনে কথা বলছে, মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসতে ইচ্ছা করছে। হঠাৎ করে আসমা বলল, আমার প্রচুর পানি পিপাসা লাগছে। পারভেজ, তুমি গিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হচ্ছে ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেও পারতো আসমা। পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলাম। এসে দেখি ওরা নাই। তারপর ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। আমি পিছন দিকে ছিলাম, আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি। আমি ওদের কাছাকাছি আসতেই শুনতে পেলাম, আসমা তোমাকে কিছু বলতে চায়, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। পারভেজকে আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখো আসমা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমিই না, সবাই বলবে এটা। তুমি পারভেজকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন পারভেজকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন পারভেজকে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো ও কাজের বাহানা দিয়ে চলে গেছিল। দেখো, আমি পারভেজকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। আমি জানি সেটা, কিন্তু এখানে কথা হচ্ছে যে পারভেজ তোমাকে কি ভাবে। আর কোনো ফ্রেন্ডই চাইবে না তার প্রেমিকার কোনো ছেলে ফ্রেন্ড থাকুক। তুমি শুধু শুধুই পারভেজকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে।
তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আসমা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো এখন তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনেই আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্কই এই জন্যই নষ্ট হয়। আর একজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। আর আমি চাই না যে তুমি পারভেজের সাথে কথা বলো। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি নাকি পারভেজ? এটা কেমন প্রশ্ন রাব্বি? তোমরা দুজনে আমার লাইফে সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি আর পারভেজ আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি পারভেজের সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার পারভেজের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন পারভেজ তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমন দিন কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আচ্ছা, তোমরা কথা বলো, আমি যাই। কেন? তুইও আমাদের সাথে থাক না, তোরা আড্ডা দে। যেতে হবে। আচ্ছা, যাও। তারপর আমি ওদের ওখান থেকে চলে আসলাম। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কটা নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাসায় এসে গোসল করলাম, তারপর কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময় চলে আসলাম, তাই ম্যানেজারের আর বকা খেতে হলো না। কাজগুলো ঠিকভাবে করতে লাগলাম। রাতে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, এখন থেকে আসমাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানি ওকে ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনোদিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে কোনোদিন জানি আসমাকে প্রপোজ করে বসি। তখন হয়তো ও আমাকে অনেক খারাপ ভাববে আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব ওর সাথে কম কথা বলতে হবে, তাহলে হয়তো ওর মায়ায় পড়বো না। রাতে আর আসমাকে ফোন দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়া মাত্র কিছুক্ষণ আগে গেলাম, গিয়ে দেখি আমার আগেই আসমা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আসমার সাথে তেমন কথা হয় নাই। তারপর ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আসলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো, তাই এখন থেকে তোমাকে অনেক সময় দেব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তার মানে রাব্বি আসমাকে ধোকা দিচ্ছে আর ও একটা প্লে বয়। না জানি আরো কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, আসমাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতিও হতে পারে। আর যা বুঝলাম, রাব্বি মোটেও ভালো না। না ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আর আমি চাই না আসমার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে আসমার আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আসমা আসলো। আসমা, আমি তোকে কিছু বলতে চাই। জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। তারপর আমি ওদের সব কথা শুনলাম। পারভেজ, তোর সাহস কি করে হয় রাব্বির সম্পর্কে এসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাব্বির সাথে আমার সম্পর্ক নষ্ট করা তোর কি লাভ? ও বুঝেছি, ভালোবাসিস আমায়। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে।
চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলাম। আসমা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আমি আসমাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যা বলেছি সব সত্যি? আমি জেনে শুনে কিভাবে আসমার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। তারপর সেখান থেকে ক্লাসে চলে গেলাম। আসমার সাথে পরিচয় হওয়ার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসে নাই। আমি আগে থেকে সামনের বেঞ্চে বসেছিলাম। ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ও আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হবার পর আসমা আমাকে রেখেই একা চলে গেছে। আসমার এই অবহেলায় খুবই কষ্ট হচ্ছে। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর হোটেলে চলে আসলাম। পারভেজ আমার সাথে এমনটা করবে কখনো কল্পনাও করিনি। শেষ পর্যন্ত রাব্বির কথাই সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। পারভেজের চিন্তাভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারি নাই। বিকেলে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কি ব্যাপার আসমা, তোমার মন কি খারাপ? কখনো ভাবতেই পারি নাই যে আমার জীবনে এরকম ঘটনা ঘটবে। কি হয়েছে? পারভেজ যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোন মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথেই ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে নাকি ও কোন মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথেই ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। সেই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগেই সন্দেহ হয়েছিল। ওকে দেখে আমার মোটেই ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছ, কিন্তু ওর আর সেই সুযোগ কখনোই পাবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটায় যাই। ওরা ওদের মতো ঘুরতে থাকে। আমি হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি আবার আমি একা হয়ে গেলাম। আসমাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে নয়? আমার নাম্বারও ব্ল্যাক লিস্টে রেখেছে। ও রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজে সবাই জানতো আমরা দুজন খুব ভালো বন্ধু, আর আজকে সে আসমাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটা অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। ও একবার পরীক্ষা করে দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যা। কালকে কলেজে যাওয়ার পর আসমাকে আবার বোঝাতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে সত্যিটা তুলে ধরতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আসমা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আসমা, তোর সাথে আমার কথা আছে। তোকে বলেছি না তুই কখনো আমার সামনে আসবি না আর কখনো আমার সাথে কথা বলবি না, তারপরও বেহায়ের মতো কেন আবার আমার কাছে এসেছিস? দেখ আসমা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রাব্বির সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বির সম্পর্কে এইসব বললেই আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো?
তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস? তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আসমা চলে যেতে লাগলো। তখনই আমি আসমার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো জন্মেরই ঠিক নেই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই তার যোগ্য নস। তোর মতো এতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। চোখের পানি মুছে বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক নয় যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মেরই ঠিক নাই, তাই তো আমি জানি না যে কে আমার বাবা। তোর সাথে পরিচয় হবার আগ পর্যন্ত আমার জীবনে কখনো সুখ আসেনি। তুই ঠিকই বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হবার পর আমি ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে ভালোই করেছিস। আজকের পর থেকে এই এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি। হয়তো তখন আমি থাকবো না। তারপর সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছি আর চোখের পানি ফেলতেছি। হঠাৎ করে সাকিব আমার কাছে এসেই, তোর সাহস কি করে হয় আসমার হাত ধরার? এতদিন আসমার জন্য তোকে কিছু বলতে পারিনি। ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আসমা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে আসমা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোর এমন মার মারবো যে আর কোনোদিন আসমার পিছে পড়বি না। সাকিব তারপর আমাকে অনেক মারলো, কোনো কিছুই বলতে পারি নাই। মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো আসমার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তার প্রতিদান ও এইভাবে দিবে তা আমি কোনো দিনও ভাবতে পারি নাই। কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকাও নেই যে ডাক্তার দেখাবো। মায়ের কারণে জ্বর চলে আসলো। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপর পাশে তাকিয়ে দেখলাম যে পাশের বাসার বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখে বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। আমি তোর বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এই সময়ে সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে। তাই তোর রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার উপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরল। বড় ভাইয়ের কাছ থেকে এসব শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল। তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। এত কিছু হয়েছে তোর সাথে? মন খারাপ করিস না, দেখবি একদিন ঠিকই আসমা ওর ভুল বুঝতে পারবে, আর সেই দিন এসে ও তোর কাছে মাফ চাইবে। হয়তো সেই দিন আমি থাকবো না। দূর, যত সব বাজে কথা। এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল। আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। একসময় আসমা আমাকে বলেছিল আমি যেন আর কোনো দিন নিজেকে এতিম না বলি, কিন্তু সে আসমাই আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কিছুক্ষণ পর ঘুম ভাঙলো। দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সব কিছু ভেবেছিলাম তার জন্যই আজকে আমার এই অবস্থা। অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরও আমার জন্য এত কিছু করেছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলেছি ঋণ শোধ করতে, তুই না আমি তোর ঋণ কিভাবে শোধ করবো জানি না। মানে? তুই ওই দিন যদি আমার বোনকে রক্ত না দিতি তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুব কমই দেখেছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ পথে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি।
2 দিন হাসপাতালে থাকার পর আজকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময়ই আমার পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় চলে আসলাম। এখন অনেকটাই সুস্থ। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেলাম। অনেক দিন হোটেলে যাই না, জানি না ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর আমাকে দেখেই ম্যানেজার বলল, তুমি এখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই ভালো কথা, আর আসতেও হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুব প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্তেও এখানে দাঁড়াও, তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অবহেলিত জীবনটা এত কম সময়ে ইতি ঘটাবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি, মানুষ আমাকে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে চলে গেছে। আসমা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মেরই ঠিক নেই, তাই তো জানিও না কে আবার বাবা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয়, তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। যে যুদ্ধ করতে চায় তাকে আরো যুদ্ধ করতে হয়। তবে একটা ইচ্ছা মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম, তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে কেউ আর বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছে। আত্মহত্যা করতে যাব, তখনই শুনতে পেলাম, এই আপনাকে বলেছি না আর বিরক্ত করবেন না। বারবার এসে একই কথা কেন জিজ্ঞেস করেন? বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? যেটা কিনতে পারবেন না সেটা নিয়ে পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এইসব রাস্তার মহিলা? আমি পাশে দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর মহিলা বারবার এসে বলতেছে তাকে 400 টাকায় দিতে হবে। আপনিই বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দিব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজকে 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি নাই। আজকে মেয়েটা আমার কাছে একটা নতুন জামা চেয়েছে। কোনোদিনও ওকে নতুন জামা কিনে দিতে পারি নাই। ও খুব অসুস্থ, হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন ওকে বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম, আর সকাল থেকে ভিক্ষা করে এই 400 টাকা পেয়েছি। তারপর নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে দিয়ে মহিলাকে বললাম, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামা কিনছো? আমার মেয়েটার ডাক্তারও দেখাবা? এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য বাঁচবো। আজ থেকে আপনি আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। কিন্তু বাবা, তুমি কেন আত্মহত্যা করতে গেলে? তারপর তাকে আমার জীবনের সবকিছু বললাম। কেঁদো না বাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। তারপর তার বাসায় গেলাম, তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো। আমাকে দেখে বলতে লাগলো, মা, উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাইয়া, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না। স্কুলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন ভাবতাম যদি আমার একটা বড় ভাই থাকতো, তাহলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আমি জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে।
জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতাল থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আর একটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারের খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখনই বড় ভাই বলল, পারভেজ, তোর বাসায় এরা কারা? বড় ভাইকে সবকিছু খুলে বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেলি। তা তোকে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতে পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এত ভাবতে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিনে বেঁচেই থাকতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় তৈরি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। আচ্ছা ভাই। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বাসার কাছে একটা স্কুলে গেলাম। ওকে সেখানে ভর্তি করিয়ে দিলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম। সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে তার পরিচিত একটা হোটেলে গেলাম। বড় ভাই হোটেল ম্যানেজারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আমাকে ডাকলো। আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন সময় থেকে কাজ করতে পারবো। আগের হোটেলে যে সময় করতাম ওই সময়ের কথা বললাম। তারা কালকে থেকে কাজে যোগ দিতে বলল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি সবকিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতে পারি নাই। বড় ভাই আমার জন্য যা করেছে হয়তো আপনজনরাও তা করতো না। উনি খুবই ভালো একজন মানুষ। এতদিন ভাবতাম এই দুনিয়ায় আমি একা, কিন্তু এখন আমি খুবই খুশি, কারণ আমার মা আছে, জান্নাতের মতো একটা বোন আছে। এখন থেকে আর নিজেকে কখনো একা মনে হবে না। শুধু একটা জিনিসই অপূর্ণ থেকে গেল, সেটা হলো আসমা। আমি তো ওর ভালো চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝলো, আমাকে অনেক অপমান করলো। যেদিন রাব্বি সত্যিটাও জানতে পারবে সেদিন হয়তো ওর আমাকে মনে পড়বে। হয়তো ওর সাথে বন্ধুত্ব করাই আমার উচিত হয়নি। যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে হয়তো ওর মায়ায় পড়তাম না, আর এখন কষ্ট পেতাম না। আমার ভালোবাসাটা শুধুই একতরফা, কারণ এই ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা পাবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে স্কুলে গেলাম। ওকে স্কুলে রেখে আমি কলেজে গেলাম। অনেকদিন পর কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার পর একটা বেঞ্চের উপরে একা একা বসে আছি, কারণ এখনো ক্লাসের সময় হয়নি। আগে হলে আমার সাথে আসমা বসে থাকতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দূর থেকে দেখলাম আসমা ওর বন্ধুদের সাথে কথা বলছে। আসমা আমাকে দেখেনি, কারণ আমি এমনভাবে আছি যাতে আসমার চোখ আমার উপরে না পড়ে। ও আমাকে বলেছিল আমার মুখ যাতে ওর দেখতে না হয়, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। একটু আগে ভুলবশত ওর দিকে চোখ পড়েছে, না আর কখনো বেহাইয়ের মতো ওর দিকে তাকানো যাবে না। এসব ভাবছি তখন তুই লুকিয়ে লুকিয়ে আসমাকে কেন দেখছিস? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব আমাকে বলছে। আমি ইচ্ছে করে তাকাইনি। তো বড় সাহস, কলেজে ক্যাম্পাসে হাতে সিগারেট নিয়ে ঘুরে। মিম, তুই এইসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতো ছেলেরা এছাড়া আর কি বা করতে পারে? তা ঠিক বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হইলেও ও একটা ফালতু ছেলে। তুই এরকম একটা ছেলের সাথে কি করে যে এতদিন বন্ধুত্ব করলি, আমি তাই ভেবেই পাচ্ছি না। আগে কি করেছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রাপি ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহাব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে চলে না যায়। ধুর, কি যে বলিস না তুই। আরে মজা করলাম, রাব্বি ভাইয়া আর যাই হোক পারভেজের মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রাব্বি? কার সাথে যে তুই কার তুলনা করিস? আচ্ছা বাদ দে, চল এখন ক্লাসে যাই। চল। আসমা আর ওর বান্ধবীরা ক্লাসে চলে গেল। আমিও ক্লাসে এসে সবার পিছনের বেঞ্চে বসে পড়লাম। আমার সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ওর সাথেই সামনের বেঞ্চে বসতাম। তখন কেউই
আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন আসমার সাথে বন্ধুত্বও নাই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে আমার জায়গা হয় না, তাই পিছনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শেষ করে জান্নাতকে ওর স্কুল থেকে নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালো জানেন। আর এখানে কাজ করেও অনেক আনন্দ পাচ্ছি, যা আগের হোটেলে পেতাম না। আসমা রাব্বিকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত। তোর কিছুই ভালো লাগছে না। এই রাব্বিটা না মনে হয় সারা দিনই ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতন আর আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুব ব্যস্ত থাকি তো তাই। এখন থেকে আবার তোমাকে আগের মতো সময় দেব। রাগ করো না বাবু, প্লিজ। আচ্ছা, মনে থাকে জানো। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘুমা বাবু, গুড নাইট। গুড নাইট। রাব্বির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে। এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। পারভেজ আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, ওর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব নয়। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাব্বির সাথে ঘুরতে যাব। তার আগে রাব্বিকে বলে নেই যে কালকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। আবার দিলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বি কল দিল। সরি বাবু, আসলে এক বন্ধুর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম তো। ও, তা কিসের জন্য কল দিলা? আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। আচ্ছা, আমি তোমাকে কলেজ থেকে এসে নিয়ে যাব। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, এখনো বাসায় যেতে পারিনি। না জানি মা আর জান্নাত কত চিন্তা করছে। মোবাইলও তো নাই কারো কাছে যে ফোন দিব। আমার কাছে যে মোবাইলটা ছিল ওটা তো আসমার। ওর সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ও আমাকে দিয়েছিল, আর এখন তো বন্ধুত্ব নাই, তাই এখন আর ব্যবহার করি না। প্যাকেটে ভরে যত্ন সহকারে রেখে দিয়েছি। ওকে দিয়ে দিতাম, কিন্তু ও তো আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, তাই আর দেওয়া হয়নি। কোনো একদিন সময় সুযোগ পেলে দিয়ে দিব। বাসায় চলে আসলাম। আসার পরই মা বলল, আজকে এত দেরি হলো কেন বাবা? আজকে হোটেলে কাজের চাপ অনেক বেশি ছিল, তাই আসতে দেরি হয়েছে। তা তোমরা খেয়েছো? তোকে ছাড়া কি করে খাই বাবা? জান্নাতও খাইনি। না, শুধু শুধু এত রাত পর্যন্ত না খেয়ে থাকলে কেন? তোমাদের কত কষ্ট হয়েছে না? তুমি অসুস্থ মানুষ, জান্নাত তো ছোট মানুষ, আর কখনো এমন করবে না। তুমি যত যাই বলো না কেন ভাইয়া, আমরা তোমাকে ছাড়া কখনো খাবো না। হয়েছে, আপনার আর পাকনামি করতে হবে না। এখন সবাই মিলে ভাত খাবো। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও, একটা জিনিসই তো নেওয়া হয়নি। তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগের ভিতরে ভরে নিলাম। প্রতিদিনই মোবাইলটা নিয়ে যাই, যখন সুযোগ পাবো তখনই দিয়ে দিব। তারপর জান্নাতকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। একটা বেঞ্চের উপর বসে আছি, হঠাৎ পেছন থেকে আসমার কণ্ঠের মতো কিছু শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম আসমা আমাকে ডাকছে, আর ওর হাতে একটা প্যাকেটটা আমার হাতে দিয়ে বলতে লাগলো, এটা তোর দেওয়া সেই শাড়িটা। আমি চাই না তোর কিছু আমার কাছে থাকুক। এতদিন মনে ছিল না, তাই দিতে পারিনি। তারপর আমিও ব্যাগ থেকে মোবাইলটা বের করে ওকে দিয়ে দিলাম। আমার মতো রাস্তার ছেলের হাতে এটা শোভা পায় না। আপনার মোবাইল আপনার কাছেই রাখুন।
আপনার সামনে দিতে নিষেধ করেছিলেন, তাই এতদিন দেওয়া হয় নাই। ভালো করেছিস, দিয়েছিস। সব জিনিস সবার জন্য না। এই বলে আসমা চলে গেল। রাব্বিকে ফোন দিয়ে আসতে বললাম। ও আসার পর নদীর পাড় ঘুরতে গেলাম। নদীর পাশেই একটা পার্ক আছে, খুবই সুন্দর। পার্কের একটা বেঞ্চের উপর বসে দুজনে গল্প করছি। আচ্ছা বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? এটা কি ধরনের প্রশ্ন রাব্বি? আরে রাগ করো কেন? আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি যদি কিছু বলি তুমি রাগ করবে না তো? রাগ কেন করব? আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবে? দেওয়ার চেষ্টা করব। বলো কি চাই? আমি তোমার সাথে রুম ডেট করতে চাই আসমা। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এভাবে রিয়াক্ট কেন করছো? এটা তো আজকালকার যুগের কমন ব্যাপার, তাই না? এটা সবাই করে। সবাই করে তার মানে এটা নয় যে আমাদেরও করতে হবে। আর বিয়ের আগে আমি কখনোই এসব করতে পারবো না। বিয়ে তো আমরা করবই, তাহলে করলে সমস্যা কি? আমরা বিয়ে করব, এখনো করিনি। দেখো আসমা, আমার সব ফ্রেন্ডরাই রিলেশন করে, আর ওরা ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটও করেছে। আর সবাই এটা করে, আজকালকার রিলেশনই এমন। তার মানে তুমি আমার সাথে রুম ডেট করে তোমার ফ্রেন্ডদের এটা বোঝাতে চাও যে তুমি আমার সাথে রুম ডেট করেছো? আর আজকালকার রিলেশন কেমন তা জানার প্রয়োজন বোধ করছি না। আমি সেটা বোঝাতে চাইনি, আমি শুধু তোমাকে এটা বোঝাইছি যে এরকমটা এখন সচরাচর হয়ে থাকে। আমি এটা ভেবে পাচ্ছি না যে তুমি এরকম নিচু চিন্তা ভাবনা কি করে করতে পারো। আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চললাম। রাগ করেই সেখান থেকে চলে আসলাম। এতটা রাগ হয়েছে রাব্বির উপর তা বলার মতো না। ও কি করে আমায় এমন প্রস্তাব দিতে পারে আমি সেটাই ভেবে পাচ্ছি না। বাসায় চলে আসলাম, কিছুই ভালো লাগছে না। দুপুরে না খেয়েই শুয়ে পড়লাম। বিকালে মিম ফোন দিল। আজকে কলেজে আসলি না কেন? রাব্বির সাথে ঘুরতে গিয়েছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন? রাব্বি ভাইয়ের সাথে কি কিছু হইছে? না, ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ফোনে কথা বলতেও ভালো লাগছিল না। পার্কে থেকে আসার পর রাব্বি আমাকে অনেক কল মেসেজ দিয়েছিল, কিন্তু আমি রাগের কারণে রিপ্লাই করি নাই। কিছুক্ষণ পর মিম আসলে ওর সাথে ছাদে গেলাম। এখন আমাকে বল তো তোর কি হয়েছে? আন্টির কাছে শুনলাম এখন পর্যন্ত কিছু খাসনি। রাব্বির উপর রাগ করেছি। কেন, কি হয়েছিল? ও আজকে পার্কে আমাকে রুম ডেট করতে অফার করেছিল। কি? তা তুই কি বললি? ওর সাথে ঝগড়া করে চলে এসেছি। তা এর সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক? আমার কিছুই ভালো লাগছিল না। আমি ভেবে পাচ্ছি না ও এরকমটা কি করে করতে পারে। আমিও ভেবে পাচ্ছি না যে রাব্বি ভাইয়া এটা কি করে বলতে পারলো। আপাতত এসব চিন্তা মাথা থেকে বাদ দে। তারপর মিমের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে বাড়িতে চলে আসলো। হোটেলে এসে কাজ করতেছিলাম, হঠাৎই শুনতে পেলাম, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও এটাই চাই। তোমার মতো মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন তো সব দোষ আমার। তুমি তো ধোয়া তুলসী পাতা। সব সমস্যার মূলে তুমি। সব দোষ আমার উপর চাপিয়ে দিয়ে নিজের সাধু সেজেছো। তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে এত মেলামেশা না করলে তো আর সমস্যা হতো না। ওরা শুধুই আমার বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুমি একটু আমাকে বলবে যে তুমি কোন দিন আমার সাথে দেখা করতে ঠিক সময়ে এসেছো? রাতে ফোন দিলে তোমার মোবাইল ওয়েটিং, এমনকি আজকেও আমার এখানে এসে তোমার জন্য ওয়েট করতে হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আর আমার একটু ঘুমের সমস্যা, তাই আমি ঠিক টাইমে আসতে পারি না।
আর তোমার সাথে রিলেশন হওয়ার পর আমার নিজের স্বাধীনতা চলে গেছে। আমি কখন কি করব না করব সব তুমি ঠিক করে দাও, কখন খাবো তাও তুমি ঠিক করে দাও, এমনকি আমি কি শার্ট পরবো কি প্যান্ট পরবো তাও তুমি ঠিক করে দাও। নিজের কাছে মনে হয় যেন আমি ছোট বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি বিধায় এটা করি, আর তোমার সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষেও অসম্ভব। তাই আমাদের উচিত হবে আলাদা হয়ে যাওয়া। আমিও তাই চাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনলাম। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের মাঝে কিছু বলতে পারি? বলুন। আচ্ছা, আপনারা দুজন কি একে অপরকে ভালোবাসতেন? অবশ্যই বাসতাম। আমার মনে হয় আপনাদের কারো মধ্যেই প্রকৃত ভালোবাসা ছিল না। আপনার এরকম কেন মনে হলো? দেখুন, ভালোবাসার মানে পাওয়া না, ভালোবাসার মানে হলো একে অপরকে স্যাক্রিফাইস করা। কিন্তু আপনারা দুজনে কেবল নিজেদের দিকটাই ভেবেছেন। আপনি ভেবেছেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা মতো চলুক, আর আপনি ভেবেছেন আপনার গার্লফ্রেন্ড আপনার সব কথা মেনে চলুক। কিন্তু কখনো কি দুজনে একে অপরের ইচ্ছা অনিচ্ছা জানতে চেয়েছেন? একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করেছেন? তা আপনারা করেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন আরেকজনকে কতটা স্যাক্রিফাইস করলেন, তার মাধ্যমে ভালোবাসা ফুটে ওঠে। সত্যি ভাইয়া, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। এখন থেকে আমরা একজন আরেকজনের ইচ্ছাকে গুরুত্ব দিব। নিজের ভুলগুলি শুধরে নিয়ে নতুনভাবে শুরু করব। শুভকামনা আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে, করুন। আপনার গার্লফ্রেন্ড আছে? না, একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটা একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনে অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন পস্তাবে। না, একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটা একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনে অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে পড়ে গেল। মেয়েটা আসমাকে নিয়ে যা বলেছিল, হয়তো তা কখনো সত্যিই হবে না। কারণ আসমা আমাকে কোনো দিনও ভালোবাসবে না। ও রাব্বিকে অনেক ভালোবাসে। জানি না রাব্বি ওকে ভালোবাসে কিনা, কিন্তু আমি চাই আসমা সুখে থাকুক। ওকে ভুলে যেতে চাই, কারণ ওর সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে। আমাকে তাদের দেখাশোনা করতে হবে। শুধু শুধু ওর কথা ভেবে বসে থাকলে চলবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম, আর ওইদিকে আসমা রাব্বির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম, তারপর রাব্বিকে ফোন দিয়ে বেরিয়ে পড়লাম। পার্কে গিয়ে রাব্বির জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর রাব্বি চলে আসলো। দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, চলো দুজনে হাঁটি। আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এখানে এসেছি। আচ্ছা বলো। আমি তোমাকে ভালোবাসি না আসমা। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। আসলে তোমার সাথে রিলেশনের যাওয়ার আগে আমার আরও একটা রিলেশন ছিল, ওর নাম লাবণী। আমাদের পরিবারেরাও মেনে নিয়েছিল, তারা আমাদের বিয়েও ঠিক করেছিল। কিন্তু হঠাৎই একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর আমি খুবই ডিপ্রেশনে ভুগি। আমার কিছুই ভালো লাগতো না তখন, আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমি তোমাকে দেখি, তুমি তোমার বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছিলে। কেন জানি না, আমার খুবই ভালো লেগেছিল তোমার হাসিটা। তুমি যতক্ষণ কথা বলছিলে ততক্ষণ আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এমনিতে লাবণীর সাথে ব্রেকআপ হবার পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তারপর তোমাকে প্রপোজ করি, আর তুমিও রাজি হয়ে গেলে। কিন্তু আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে অনেক ভালো লাগতো, তাই তো তোমাকে পারভেজের সাথে মিশতে বারণ করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন লাবণী আমাকে ফোন করে, ও আমাকে সরি বলে।
আর আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো। আসলে ওর সাথে ব্রেকআপ হবার জন্য শুধু ও দায়ী ছিল না, আমিও সমানভাবে দোষী ছিলাম, তাই ওকে মেনে নিয়েছিলাম। আর আমাদের দুই পরিবারও আমাদের এক হওয়াতে অনেক খুশি, কারণ তারা চাইতো আমরা যাতে একসাথে থাকি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন, তাই তারা চাইতো আমরা যাতে একে অপরের সাথে থাকি। আর ওই দিন রেস্টুরেন্টে আমি লাবণীর সাথে কথা বলছিলাম। পারভেজ তোমাকে যা বলেছে তা সবই সত্যি, কিন্তু তুমি পারভেজের সাথে যা করেছিলে তা যখন আমার কাছে এসে বললে, তখন আমি অনেক অবাক হয়েছিলাম, এটা ভেবে যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। লাবণীকেও তোমার কথা বলি নাই, ও জানতে পারলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার সাথে ব্রেকআপ করব, তাই এই রুম ডেটের প্ল্যানটা করি। কিন্তু পরে বুঝতে পারলাম এসব বাদ দিয়ে তোমাকেই সরাসরি বলি, আর আমাকে পারলে মাফ করে দিও। হয়তো আজকের পর তোমার সাথে আর কোনো কথা হবে না। কি পেয়েছো আমাকে? খেলার পুতুল। যখন যা মন চাইবে তখন তাই করবে। আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিলে তুমি। তুমি আমাকে প্রপোজ করার আগে থেকে আমি তোমাকে দেখেছি, তাই তো তোমার প্রপোজে রাজি হয়ে গেলাম। অনেক বিশ্বাস করতাম তোমাকে, আর তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। আমাকে আরো আগে বলতে পারতে, তা না করে দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে গেছো। যখন পারভেজের সাথে এত কিছু করলাম তখনও তো বলতে পারতে, কিন্তু তুমি বলনি। আমি খুবই দুঃখিত। তোর কোনো অধিকার নেই আমার হাত ধরার। তাই এতই যখন লাবণীকে ভালোবাসতি, তাহলে আমার সাথে প্রেম কেন করেছিলি? তোদের মতো ছেলেরা প্রেমটাকে খুবই সস্তা জিনিস ভাবিস। এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে আমি একটা ধোঁকাবাজের উপর ক্রাশ খেয়েছিলাম। চলে আসছিলাম পার্ক থেকে, খুবই কষ্ট লাগছে ওই ধোঁকাবাজটার জন্য না, পারভেজের জন্য। কোনোভাবে বাসায় চলে আসলাম। বাসায় এসেই দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। পারভেজের সাথে করা অন্যায়গুলো মনে হতে লাগলো। আমি ওকে বলেছিলাম জীবন আর কখনো নিজেকে এতিম না বলতে, আর সেই আমি ওকে এতিম ছোট লোক বলে অপমান করেছিলাম। আমি খুবই খারাপ মেয়ে, তাই তো ওর বাবা মা সম্পর্কে বাজে কথা বলেছিলাম। ও হয়তো আমাকে কোনোদিনও মাফ করবে না। নিজেকে খুবই নিকৃষ্ট মনে হচ্ছে। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো দেখলাম বাবা মা আমার পাশে বসে আছে। আমায় ঘুম ভাঙতেই তারা বলল, তোর কি হয়েছে মা? এভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লি কেন? জানিস, আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি তুই ঘুমাচ্ছিস। শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দরজা ভুলে বন্ধ করেছিলাম। তা এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। হোটেলে কাজে যাওয়ার সময় বাসা থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে নিলাম, যেটা আমি আসমাকে দিয়েছিলাম। শাড়িটা কোনো গরিব মহিলাকে দিয়ে দিব। এটা আমার কাছে থাকলে আমি আসমাকে কখনো ভুলতে পারবো না, আর আমি আমার লক্ষ্যেও পৌঁছাতে পারবো না। বাসায় আসলেই ওর কথা মনে পড়ে। ঠিকভাবে পড়ালেখাও করতে পারি না, হয়তো আসমাকে কখনো ভুলতে পারবো না। কিন্তু এই শাড়িটা আমার কাছে না থাকলে হয়তো ওকে কম মনে পড়বে। আর ওই কলেজও পরিবর্তন করতে হবে। ওই কলেজে পড়লে আসমার সাথে প্রতিদিন দেখা হবে, তাহলে ওকে ভুলে থাকা অসম্ভব হয়ে যাবে। কালকে কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে বলতে হবে। শাড়িটা এক মহিলাকে দিয়ে দিলাম। তারপর আমি হোটেলে গেলাম। রাতে বাসায় এসে খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসলাম। তারপর কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে ওর স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ক্লাসের অনেক আগে চলে আসলাম প্রিন্সিপালের সাথে কথা বলবো বলে। তাকে অনেক করে বললাম। তিনি বললেন কলেজ পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। ক্যাম্পাসে একটা বেঞ্চের উপর বসে ভাবতে আসি এত টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে এই টাকা আমাকে জোগাড় করতেই হবে, নয়তো এখানে থাকলে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারবো না। এসব ভাবতেছিলাম, তখনই বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। হয়তো তিনি আমাকে এই বিপদে সাহায্য করতে পারবেন। তারপর বড় ভাইয়ের কাছে চলে আসলাম। তাকে সবকিছু বললাম। তার কাছ থেকে টাকা নিয়ে আবার কলেজে চলে আসলাম। প্রিন্সিপালের কাছে টাকা দিয়ে কলেজ পরিবর্তন করলাম।
কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। শেষবারের মতো কলেজটাকে দেখে নিলাম, হয়তো আর কখনো দেখা হবে না। হঠাৎই আসমার কণ্ঠের মতো কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম আসমা। আসমাকে দেখা মাত্রই আমার চোখ নিচের দিকে নামিয়ে দিলাম। ও আমাকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তোকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে মাফ করে দে। আরে কি করছেন আপনি? আমার কাছে কেন মাপ চাইবেন? দেখেন, আপনার সাথে যা হয়েছে তার সবই আমি ভুলে গেছি, আর আমি চাইবো আপনিও ভুলে যান। তার মানে তুই মাফ করবি না? এটা বলেই ব্যাগ থেকে একটা চাকু বের করে হয় তুই আমাকে মাফ করবি, না হয় আমি নিজেই নিজের ক্ষতি করব। বললাম তো আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনি চাকু ফেলে দিন। তুই এখন আমাকে মাফ করিসনি, করলে আমাকে আপনি বলতে পারতি না। আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি। তারপর আসমা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি আসমা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছি। আগে যেভাবে থাকতাম, অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আসমাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি। তারপর আসমা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি আসমা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছি। আগে যেভাবে থাকতাম, অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আসমাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো বাসতি। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার জাগিয়ে তুলবি? তা সম্ভব নয়। কেন? আগে এই পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার এক মা আর বোন আছে। তারাই এখন আমার সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে। আর তার জন্য তোকে ভুলে থাকাটা খুবই জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওরকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস? পারতে হবে, আর তার জন্যই আমি কলেজ পরিবর্তন করব। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকা সম্ভব না। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমার ভালোবাসতে হবে না। তারপরও তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। তুই ভালো করে জানিস আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই এভাবে বলছিস। কিন্তু তুই যদি আমার সত্যি ভালো চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি, তাহলে আবার তোর কাছে ফিরে আসব। আর যদি না পারি, তাহলে হয়তো আর কোনো দিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যি চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সব সময় ভালো থাকবি, হাসি খুশি থাকবি। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে তাকালাম না। জানি আসমা বেঞ্চের উপর বসে কাঁদতেছে। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্ট কম হবে। জানি না কখন আসমার যোগ্য হতে পারবো কিনা। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো পড়ালেখা করে ভালো চাকরি করা, যাতে পরিবারের খেয়াল রাখতে পারি। যদি কখনো আসমাদের সমকক্ষ হতে পারি, তাহলে ওর কাছে ফিরে আসব, অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি, তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে আসমা নামটি। আজকে নিজের দোষে পারভেজকে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারি নাই, আর এখন দূরে চলে যাওয়ায় কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। এসব ভাবতেছি আর বেঞ্চের উপর বসে কাঁদতেছি। তখনই মিম আসলো। তোর কি হইছে আসমা? এভাবে বেঞ্চের উপর বসে কান্না কেন করছিস? আমি অনেক ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে পারভেজ আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। মিমকে সবকিছু বললাম। সব শোনার পর ও বলল, এখন কষ্ট পেয়ে কি লাভ? পারভেজ তো আর ফিরে আসবে না। আমরা এমনই, যখন কাছে থাকে তখন তার মূল্য বুঝি না, যখন সে দূরে চলে যায় তখনই তাকে বুঝতে পারি। এখন এভাবে কেঁদে আর কি হবে? যদি ওকে সত্যিই ভালোবাসিস, তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই তোর কাছে।
হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি পারভেজের জন্য সারা জীবন অপেক্ষা করব। ওকে আমি অনেক ভালোবাসি। তা এখন কান্না থামা, চল তোকে বাসায় দিয়ে আসি। জানি না আসমাকে ভুলে থাকতে পারবো কিনা। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি করে ওকে মনে পড়ে। তো কেমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি। আমার কাছে কিছু লুকাস না বাবা। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু হয়েছে। আর তুই তো আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে এলি। কিছু হয়ে থাকলে আমাকে বল বাবা। মাকে আসমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে কেন চলে এলি? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনো এই সম্পর্ক মেনে নেবে না। মেনে না নেওয়ারই কথা। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটা তুই ঠিক বলছিস। হয়তো আসমার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হতো। আর তুই কি পারবি আসমাকে বলে থাকতে? তুই ঠিকই কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পাস। মিম আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসলো। মা, তুই কি অসুস্থ? মিম তোকে বাসায় দিয়ে গেল। এ কি, তুই কান্না কেন করছিস? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য ওকে হারালাম। কার কথা বলছিস তুই? মা বাবাকে পারভেজের ব্যাপারে সব কিছু বললাম। ওই ছেলের এত সাহস যে আমার মেয়েকে কষ্ট দেয়। তুই চিন্তা করিস না মা, পারভেজের সাথেই তোর বিয়ে দেব। তুই শুধু ওর ঠিকানা দে। কিন্তু ও রাজি হবে না বাবা। তা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট পাবে ওই ছেলের জন্য, তা আমি হতে দেব না। বিছানায় শুয়ে আছি, তখনই কে যেন দরজা নক করলো। মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর আমাকে ডাক দিল। মা, এই লোকটা কে? আমি আসমার বাবা। আমি জানতে এসেছি তুমি আমার মেয়েকে ছেড়ে কেন চলে এলে। আমি জানি তুমি আসমাকে ভালোবাসো আর ভবিষ্যতেও বাসবে। ওর যোগ্য হয়ে ওর কাছে ফিরে আসবে। মানুষের যোগ্যতা তার চরিত্রে ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাববে। আমি মোটেও সেরকম নই। আমরা এখন পর্যন্ত আসমার কোনো ইচ্ছা অপূরণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দেইনি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল শুধু তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আসমাকে বিয়ে করো। তোমার পরিচয় জানার দরকার নেই, আমরা শুধু তোমাকে জানলেই হবে। মাফ করবেন আমাকে, আমি এখন আসমাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজভাবে বলে দিলেন, জীবনটা ততটা সহজ নয়। আসমার 1 মাসের যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যা অবস্থা, তাতে আসমাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি আমার অফিসে কাজ করবে, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছু পেতে চাই না। কষ্ট না করে পেলে তার কোনো মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারে আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়া করবে। দেখো বাবা, আসমা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও খুবই আবেগী একটা মেয়ে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। ওকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি আপনি আসমাকে আমার সাথে বিয়ের কথা বলবেন না। এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তুমি সকালে তোমার দেওয়া বাড়িতে ওঠো। প্লিজ কিছু মনে করো না। আমি এটা দেব না, অফিস থেকে তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক বেতন থেকে টাকা কেটে রাখা হবে। তোমার বেতন থেকে তোমরা সেই বাড়িতে উঠবা, সেখানেই বিয়ের কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন চলি, কালকেই তোমাদের বিয়ে হবে। বাবা, পারভেজ কি বললো? ও রাজি হয়নি মা। আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি। এটা কি হয়ে গেল? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা আমি বলে গেলাম, মনে রাখিস। এটা কি হয়ে গেল? আমি পারভেজকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব? ও তো আমাকে বলেছিল যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই বিয়ে না করলে বাবা আত্মহত্যা করবে, আর আমি তা কিছুতেই হতে দিব না।
প্রয়োজনে বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেব। আজকে আমার বিয়ে, কিন্তু আমার তাতে কোনো খেয়াল নেই। আমি শুধু পারভেজের কথা ভেবেই চলেছি। কার সাথে আমার বিয়ে হচ্ছে তা জানারও ইচ্ছে নেই। কবুল বলার সময় বারবার চোখের সামনে পারভেজের মুখটা ভেসে উঠল। তখনই বাবার কথা মনে পড়ে গেল। তারপর কবুল বলে দিলাম। বাসর ঘরে বসে আছি। শুনেছি এই দিনটা নাকি মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার কাছে আজাবের মতন মনে হচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন বাসর ঘরে প্রবেশ করলো। তারপর বলল, শুনেছি বাসর ঘরে স্বামী আসলে তাকে সালাম দিতে হয়, কিন্তু আপনি তা জানেন না মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বাবার জন্য বিয়েটা করেছি। আপনি বললেই তো আর হবে না। আপনি আমার বউ, আপনার উপর আমার অধিকার আছে, আর আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। দেখুন, ভালো হবে না কিন্তু। যখনই সামনে তাকালাম আমি অবাক পারভেজকে দেখে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে তার শাস্তি দিলাম। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আর কখনো কষ্ট দিব না। তোমাকে অনেক ভালোবাসবো। আমি খুবই দুঃখিত তোমাকে অপমান করার জন্য। দয়া করে আমাকে মাফ করে দাও। এসব কথা এখন বাদ দাও। রাজ্যে ফুরিয়ে যাচ্ছে, বাসর করবো কখন? আজকে কোনো বাসর হবে না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তুমি বললেই তো আর আমি মানবো না। আমি আমার অধিকার ঠিকই বুঝে নিব। এটা বলেই আসমাকে জড়িয়ে ধরলাম। এই সবাই দেখছে তো, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করে আসমাকে নিয়ে সুখের সাগর পাড়ি দিতে গেলাম। সবাই দোয়া করবেন। সমাপ্ত।